একের পর এক স্বনামধন্য ব্যক্তিদের মৃত্যু ঘটছে, আর সন্দেহের তীর গিয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জনের উপর। কে এভাবে একই প্যাটার্নে বারবার খুন করে চলেছে? এর মাঝে সবচেয়ে বড় প্রশ্ন, কেন তাদেরকে মারা হচ্ছে? সবকিছুই খোলাসা করব এই ভিডিওটির মাধ্যমে। মুভির মধ্যে থাকা টুইস্ট আপনাকে হতাশ করবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ডিয়ার, আই এম রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম উইথ রনি। আজ আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া মার্ডার মিস্ট্রি এবং টুইস্টে ভরপুর মুভি দরদ। মুভির শুরুতে দেখতে পাই ডক্টর বংশীধারীকে। সে অফিস শেষ করে তার স্কুটি নিয়ে বের হয়ে যায়। প্রধান সড়কে উঠতেই দেখতে পাই তার পিছনে একটি সিএনজি বেপরোয়াভাবে আসছে এবং তাকে ফলো করছে, এবং একটা সময় অপোজিট সাইড থেকে আসা একটি ট্রাকের সামনে ছুঁড়ে ফেলে দেয়। ডক্টর জায়গায় শেষ। ডাক্তারকে কে মারলো, কেন মারলো, সেগুলো জানবো মুভির শেষের দিকে, তাই মনোযোগ দিয়ে মুভিটি দেখতে থাকুন। সিন শিফট হয়। দুলু মিয়ার বউ ফাতেমা, তার মনটা অনেক খারাপ। দুলু চেষ্টা করে যাচ্ছে যে কোনো মূল্যে তার স্ত্রীর মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য। দোলনা থেকে নামিয়ে দুলু মিয়া তার স্ত্রী ফাতেমাকে চুড়ি কিনে দেয়, কিন্তু ফাতেমার সেদিকে কোনো খেয়ালই নেই। এরপর তারা দুজন একটি নৌকাতে চড়ে। দুলু এবার ফাতেমাকে অনুরোধ করে বলে, সারাদিন একটু হাসির জন্য কত কি করলাম, একটুখানি হাসো। ফাতেমা মুখ সরিয়ে নেয়। দুলুর মন খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, তোমারে কিভাবে বোঝাই বলো? আকাশের ওই চাঁদটার মতো আমার কাছে তোমার মুখের হাসিটাই চাঁদ। হঠাৎ পানিতে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। দুলু মুখ ঘুরিয়ে দেখে ফাতেমা পানিতে ঝাঁপ দিয়েছে। তাই সাথে সাথে দুলুও পানিতে ঝাঁপ দেয়। আর এমন সময় দুলুর ঘুম ভেঙে যায়। তখন মধ্যরাত। দুলু পাশে তাকিয়ে দেখে সেখানে ফাতেমা নেই। দুলুর কানে ভেসে আসে একটা পুরুষের কণ্ঠ। সেই লোকটি বলছে, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? এখন গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, চলো আমরা পালিয়ে যাই, কেউ কিছু বুঝতে পারবে না। দুলু চুপি চুপি পায়ে উঠে আসে, আর এসে দেখে তার বউ মেঝেতে বসে তার প্রিয় নায়ক সারফারাজের মুভি দেখছে। দুলু এসে টিভিটা অফ করে দেয়, আর বউকে আদরের সুরে বলে, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমাকে রেখে এখানে বসে একা একা সারফারাজের মুভি দেখছো? তোমার শরীর খারাপ করবে তো। ফাতেমা বলে, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু এখনও আমাকে সারফারাজের সাথে দেখা করতে পারলে না। দুলু তাকে বলে, আগামীকাল তাকে সারফারাজের সাথে দেখা করতে নিয়ে যাবে, কারণ সারফারাজ একটা মুভির শুটিং করতে বেনারস এসেছেন। যেটা শুনে ফাতেমা ভীষণ খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় ছবির পরিচালক লিয়াকতকে। শুটিংয়ের সব কিছুই রেডি, কিন্তু মুভির নায়ক এবং নায়িকার কোনো খবর নাই, যার কারণে লিয়াকতের মেজাজ খুবই খারাপ। পরিচালক এবং প্রযোজক নায়কের এমন খামখেয়ালির জন্য খুবই বিরক্ত। ওদিকে দেখা যায় নায়ক সারফারাজ এবং নায়িকা ত্রিনা মেকআপ রুমে একান্ত সময় কাটাচ্ছিল। সারফারাজের সঙ্গে কাজ করার জন্য নায়িকা ত্রিনার জনপ্রিয়তা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। তাই ত্রিনা চায় যে কোনো মূল্যে সারফারাজের সঙ্গে আরও মুভির কাজ করতে। কথা বলতে বলতে সারফারাজ একটা ট্যাবলেট খাচ্ছিল। টিনা জানতে চায় সেটা কিসের ঔষধ। সে জানায় তার একটা সমস্যার জন্য ডাক্তার মিজান তাকে এটা দিয়েছে, যেটা খেলে ম্যাজিকের মতো কাজ করে। স্ক্রিন শিফট হয়। ফাতেমা সারফারাজের সঙ্গে দেখা করতে যাবে, তাই সে রেডি হয়ে এসে দুলালের সামনে দাঁড়ায়। ফাতেমাকে দেখে দুলালের চোখ কপালে উঠে যায়। তার এত সুন্দর একটা বউ, যার কাছে চাঁদও হার মানায়। দুলু একটু মন খারাপ করে বলে, কই, আমার সাথে ঘুরতে গেলে তো এত সুন্দর করে সাজো না। এমন করে সাজলে তো আমি তোমাকে রোজ সারফারাজের সঙ্গে দেখা করতে নিয়ে যাব। ফাতেমা বলে, রোজ দেখতে চাই না, তাকে আমার খুব ভালো লাগে, সে আমার প্রিয় একজন অভিনেতা, তাই তাকে সামনাসামনি একবার দেখতে চাই, আর তাকে আমার বানানো রসগোল্লা খাওয়াতে চাই, ব্যাস এইটুকুই। এগুলো শুনে দুলালকে দেখা যায় একটু রহস্যময়। বইয়ের মুখে অন্য পুরুষের নাম শুনে তার একটু রাগ হচ্ছিল। এরপর দুলাল ফাতেমাকে নিয়ে চলে আসে সারফারাজের শুটিং স্পটে, কিন্তু দারোয়ান দুলুকে ঢুকতে দেয় না। তাই দুলু তাদেরকে কিছু টাকা ঘুষ দিয়ে ফাতেমাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ফাতেমা নিজের চোখে তার স্বপ্নের সারফারাজকে দেখতে পায়। তখন নায়িকার সাথে সারফারাজের একটা ইমোশনাল ডায়লগ শুনে ফাতেমা বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আর দুলু তো তার বউয়ের কান্না সইতে পারে না, তাই দুলু তাকে অনেকভাবে চেষ্টা করে তার কান্না থামানোর। শেষ পর্যন্ত দুলু শুটিং স্পটে চিৎকার দিয়ে বলে, কাঁদবেন না সারফারাজ ভাই, আপনি কাঁদলে আমার বউটা কান্দা মইরা যাইব, ও আপনার অনেক বড় ফ্যান। শুটিং কাট হয়ে যায়। পরিচালক বিরক্ত। সারফারাজ সবাইকে শান্ত করে বলে, ও আমার ফ্যান, ওকে আসতে দাও। দুলু খুশি হয়ে ফাতেমাকে নিয়ে যেতে চায়, কিন্তু ফাতেমা দুলুকে যেতে বলে, আর তার বানানো রসগোল্লা খাওয়াতে বলে। দুলু সারফারাজের দিকে এগিয়ে গিয়ে বলে, আমার বউ ফাতেমা আপনার অনেক বড় ফ্যান, ও আপনাকে অনেক পছন্দ করে। 6 মাস আমাদের বিয়ে হয়েছে, কিন্তু সে আমাকে পাত্তা দেয় না, আপনাকেই মাথার উপরে রাখে, আর আপনার কথা অনেক বলে। এই দেখেন, আপনার জন্য নিজ হাতে রসগোল্লা বানিয়েছে। এরপর দুলু নিজ হাতে একটি রসগোল্লা খাইয়ে দেয়, আর হ্যাঁ, খাওয়ানোর আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেয়। এরপর সেলফি তুলে ফাতেমাকে নিয়ে বেরিয়ে যায়।
বেরিয়ে আসলে সারফারাজের পিএস জিতু তাদের বানানো রসগোল্লা নিয়ে তাদের ফেরত দেয় আর বলে, স্যার এগুলো খায় না, আপনারা ফেরত নিয়ে যান। দুলু তা নিতে চায় না। জিতু মিষ্টির বক্সটা ফেলে দেয়। এদিকে শুটিং করতে না পেরে পরিচালক লিয়াকত খুবই রাগারাগি শুরু করে। যে রাগটা সে তৃণার উপর দেখায়। তৃণা সেখান থেকে বেরিয়ে চলে যায় সারফারাজের কাছে অভিযোগ করতে। তৃণা সব খুলে বলে আর বলে এক্ষুনি কিছু করতে, কিন্তু তার কথায় সারফারাজ কোনো সাড়া দেয় না। তখন তৃণা তাকে ধাক্কা দিলে দেখে সারফারাজ সেখানে মরে পড়ে আছে। চারিদিকে হইচই শুরু হয়ে যায়, মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। পরিচালক লিয়াকত বলে সারফারাজ তার ভাইয়ের মতো ছিল। প্রডিউসার শওকত বলে সারফারাজকে মারে নাই, মেরেছে আমাকে। পুলিশ বলে আপাতত মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যা। এই কেসের দায়িত্ব পড়েছে এসএসপি ইন্সপেক্টর অগ্নির কাছে। অগ্নি তখন প্রেগনেন্ট। মিডিয়া জানায় প্রেগনেন্ট অবস্থাতে এত বড় একজন পাবলিক ফিগারের কেস সে কিভাবে হ্যান্ডেল করবে। অগ্নি তার পাল্টা উত্তর দেয়, নর্মাল বাঘিনীর থেকে প্রেগনেন্ট বাঘিনী অনেক ডেঞ্জারাস। ওদিকে দুলু ফাতেমা অনেক খুশি। খুশিতে তারা নৌকা বিলাস করছিল। ফাতেমা বলে, আমি তো ভাবতেই পারিনি আমার স্বপ্নের পুরুষের সাথে তুমি আমায় দেখা করিয়ে দেবে। ফাতেমা দুলুর কাছে জানতে চাই সারফারাজকে তার হিংসে হয় নাকি। দুলু জবাবে বলে, হিংসা হবে কেন, তার জন্যই তো আজ তোমার মুখে হাসি ফুটেছে। যে তোমার মুখে হাসি ফোটাবে সে আমার জিগরি দোস্ত, আর যে আমার জানের মুখের হাসি কায়রা নিবে সে আমার জানের দুশ্মন। দুজনে সুন্দর একটি সময় কাটিয়ে বাসায় ফেরে। বাসায় ফিরে দুলু যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। আর ফাতেমা টিভি অন করতেই দেখতে পায় সারফারাজের মৃত্যুর খবর। ফাতেমা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। দুলু চিৎকার শুনে দৌড়ে চলে আসে, কিন্তু ফাতেমা দুলুকে তার কাছে যেতে দেয় না। কারণ ফাতেমার ধারণা সারফারাজের মৃত্যুর জন্য দুলু দায়ী। সেই হয়তো মিষ্টিতে বিষ মিশিয়ে দিয়েছিল। দুলু অনেক বোঝানোর চেষ্টা করে সে এই কাজ করে নাই, কিন্তু ফাতেমা তার কোনো কথাই শোনে না। পরের সিনে দেখতে পাই অগ্নি তার টিম নিয়ে দেখা করে সারফারাজের শুটিং টিমের সাথে, যেখানে লিয়াকত, শওকত, তৃণা সহ সবাই ছিল। অগ্নি শওকতের থেকে জিজ্ঞাসাবাদের সময় শওকত জানায় সারফারাজের সাথে তার পরিচয় তার চামড়ার ব্যবসার সময়। এটা 12 বছর আগে থেকেই। সে কেন সারফারাজকে মারতে যাবে? বরং সে সন্দেহ করে লিয়াকতকে। কারণ লিয়াকত তৃণাকে পছন্দ করতে এবং তৃণা পছন্দ করত সারফারাজকে। লিয়াকত জানায় এই ব্যাপারে সারফারাজকে সে একটু অপছন্দ করত, তাই বলে তাকে মেরে ফেলবে এমনটা নয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হয় তৃণাকে, কারণ সারফারাজের শরীরে তৃণার লিপস্টিকের দাগ পাওয়া গিয়েছে। তৃণা জানায় সারফারাজকে পছন্দ করতাম, কিন্তু তার সাথে কোনো শত্রুতা ছিল না। এ সময় পাশ থেকে একজন বলে সেদিন শুটিংয়ের সময় তার একজন ফ্যান তাকে মিষ্টি খাইয়েছিল এবং মিষ্টি খাওয়ানোর পর তার পিএ জিতু তাকে পানি পান করিয়েছিলেন। হতে পারে সেই পানির মধ্যে বিষ মেশানো ছিল। এই লজিকটাতে সবাই একমত হয়। এর মধ্যেই অগ্নির হোয়াটসঅ্যাপে একটা এসএমএস আসে এবং সেখানে বলা হয় সারফারাজের মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। তার পাকস্থলীতে এক ধরনের পয়জন পাওয়া গিয়েছে, যার কারণে সারফারাজের মৃত্যু হয়েছে। অন্যদিকে দুলু ব্যস্ত তার স্ত্রীকে বোঝানোর জন্য। সে সারফারাজকে মারে নাই। দুলু তার স্ত্রীর হাসির দেওয়ানা, তাই তার স্ত্রীর হাসি না দেখা পর্যন্ত তার কিছুই ভালো লাগছে না। সেজন্য দুলু ফাতেমাকে নিয়ে আবার সেই শুটিং স্পটে যায় এবং সেদিনের ফেলে দেওয়া মিষ্টি নিজে খেয়ে প্রমাণ করতে চায় যে সে মিষ্টিতে কিছু মেশায়নি। কিন্তু পচে যাওয়া মিষ্টি খেয়ে দুলু সাথে সাথে বমি করে দেয়। তখন ফাতেমা তাকে নিষেধ করে এগুলা করতে। দুলু বলে, তোমার কান্না আমি সইতে পারি না, কি করব বলো? এটা ছাড়া তো তোমাকে বিশ্বাস করানোর কোনো উপায় ছিল না যে আমি কিছু করিনি। আমি সব সময় তোমার মুখের হাসি দেখতে চাই। ফাতেমা বলে, আমার মুখের এই হাসির জন্যই তুমি একদিন মরবে দেখো। দুলু বলে, আমি তো প্রথম তোমার মুখের হাসি দেখেই তোমার প্রেমে ডুবে মরেছি। সিন চলে যায় কিছুদিন আগে। বেনারসে মেলা হচ্ছিল, যেখানে দুলু ফাতেমাকে প্রথম দেখেছিল। দুলু তার মিষ্টি হাসি দেখে তার প্রেমে পড়ে যায়। সে অনেকভাবে চেষ্টা করেছিল ফাতেমার সাথে কথা বলার, কিন্তু কোনোভাবেই সে পেরে উঠছিল না। শেষমেশ দুলু একটি দোকানদারের সাথে গিয়ে ফাতেমার ব্যাপারে কথা বলতে থাকে। দোকানদার তখনই বুঝে যায়, তাই সে ফাতেমার সাথে সরাসরি কথা বলতে বলে। কিন্তু দুলু জানায় তার সাহস হচ্ছে না, আপনি একটু আমাদের ব্যাপারে কথা বলেন। তখন দোকানদার বলে, আমি বাবা হয়ে কিভাবে কথা বলবো তোমাদের ব্যাপারে? দুলু তখনই পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে ভাবতেই পারে নাই যে এটা ফাতেমার বাবা। মুরব্বী বলে, বাবা হয়ে তোমাকে একটা উপদেশ দেই, তুমি ফাতেমাকে ভুলে যাও। গ্রামের সবাই জানে ফাতেমা একটা পাগল। তার বুদ্ধি হওয়ার পর থেকে সে একটা মানুষকেই ভালোবেসেছে, সে হচ্ছে অভিনেতা সারফারাজ। আমার মেয়ে সারফারাজের জন্য পাগল। এরপরে দুলু মিয়া তার বন্ধুকে নিয়ে রিহার্সেল করতে শুরু করে কিভাবে সে ফাতেমাকে সারফারাজের মতো করে প্রপোজ করবে। একের পর এক সে পার্ট চেঞ্জ করতে থাকে আর ডায়লগ বলতে থাকে, কিন্তু তার বন্ধুর কোনোটাই পছন্দ হয় না। তার বন্ধু তাকে বলে ভালোভাবে ইমোশন দিয়ে বলতে,
রিহার্সেল করতে করতে একসময় সে ফাতেমার সামনে গিয়ে সারফারাজের মতো করে প্রপোজ করে এবং বিয়ের জন্য অফার দেয়। দুলুর এই পাগলামি দেখে ফাতেমার ভালো লেগে যায় এবং সে রাজি হয়ে যায়। কিন্তু ফাতেমা দুটি শর্ত রেখে দেয়। এক, সারফারাজের প্রতিটা মুভি তাকে ফার্স্ট শোতে ফার্স্ট দিনে দেখাতে হবে এবং দুই, জীবনে একবার সারফারাজের সঙ্গে তার দেখা করিয়ে দিতে হবে। দুলু তার শর্তগুলো মেনে নেয় এবং ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর দেখানো হয় দুলু এবং ফাতেমার দুষ্টু মিষ্টির সুখের জীবন। সিন পরিবর্তন হয়। অগ্নি টিমের সাথে কথা বলছিল। সারফারাজের মৃত্যুর মোটিভ কী হতে পারে? এক অফিসার বলে, সারফারাজের মৃত্যুর কারণ যে পয়জনটা সেটা তিনটা মাধ্যমে সারফারাজের পাকস্থলিতে যেতে পারে। সে নিয়মিত যে ওষুধ সেবন করে সেটার মাধ্যমে, ভক্তর থেকে যে রসগোল্লা খেয়েছিল সেটার মাধ্যমে এবং রসগোল্লা খাওয়ার পর যে পানি পান করেছিল তার মাধ্যমে। অগ্নি বলে, সে নিয়মিত যে মেডিসিন সেবন করত, দেখতে হবে সে মেডিসিনগুলো কে দিত বা কার মাধ্যমে সংগ্রহ করত। মিডিয়াতেও সারফারাজের মৃত্যু নিয়ে তুমুল হইচই চলছিল। সাংবাদিকদের তদন্তে আগের তিনটি ক্লুর পাশাপাশি নতুন একটি ক্লু যুক্ত হয়, আর সেটি হলো নায়িকা তৃণার জন্য পরিচালক লিয়াকত আর সারফারাজের মধ্যকার ঝামেলা। তাহলে কি এই মৃত্যুর পেছনে লিয়াকত জড়িত থাকতে পারে? সিন শিফট হয় সিনেমা হলে। হলের বাইরে দর্শকের প্রচণ্ড ভিড়। ওদিকে হলের ভেতর শুধু দুলু আর ফাতেমা, অর্থাৎ দুলু ফাতেমার জন্য পুরো হল বুকিং করেছে। তারা মুভি এনজয় করছে। ফাতেমা অনেক খুশি, আর ফাতেমার খুশি দেখে দুলুও খুশি। তারা ছিটি বাজাচ্ছে আর দুজন ডান্স করছে। এদিকে পরিচালক লিয়াকত আর তৃণা লাল পানি খাচ্ছে। তৃণা সারফারাজের মৃত্যুর পেছনে লিয়াকত থাকতে পারে বলে মনে করছে। তৃণা বলে, তুমি আমাকে পাওয়ার জন্য সারফারাজকে মেরে ফেলেছ। লিয়াকত বলে, তাকে আমি পছন্দ করি না, এটা ঠিক। তাই বলে আমি তাকে হত্যা করতে পারি না। হত্যা করতে পারলে আমি তোমাকে হত্যা করতাম। এটা তৃণার কাছে খুবই হাস্যকর লাগে। পরের মুহূর্তে তৃণা লিয়াকতের দিকে একটি কাগজ দিয়ে সই করতে বলে। লিয়াকতের পরবর্তী 10 বছরের সব সিনেমাতে তৃণা নায়িকা হিসেবে থাকবে, এটা তার চুক্তিনামা। আর এখানে স্বাক্ষর না করলে তৃণা পুলিশকে সব বলে দেবে বলে ভয় দেখায়। তাহলে কি লিয়াকতই সারফারাজকে খুন করেছে আর তার জন্য তৃণা তাকে ব্ল্যাকমেইল করছে? আপনাদের কি মনে হয়? পরের সিনে দেখতে পাই দুলু নিজের হাতে রসগোল্লা বানাচ্ছে এবং তখন তাকে একটু রহস্যময় বলে মনে হয়। দুলু রসগোল্লা বানিয়ে সেটা তার স্ত্রীকে খেতে বলে, কিন্তু তার স্ত্রী সেটা খেতে রাজি হয় না। কিন্তু দুলু তো নাছোড়বান্দা, এখন এটা তো তোমার খেতেই হবে, এই বলে দুলু ফাতেমাকে জোর করে রসগোল্লা খাইয়ে দেয়। এদিকে পুলিশ সারফারাজের পিয়ে জিতুকে ধরে নিয়ে আসে, কারণ সারফারাজের সব কিছুর জিতু দেখাশোনা করে। পুলিশ বলে, সারফারাজ প্রতিদিন যে মেডিসিন নিত সেটা সে কোথা থেকে নিত বা তাকে কে দিত? জিতু বলে, ডক্টর মিজান। পুলিশ টিম বেরিয়ে পড়ে ডক্টর মিজানের উদ্দেশ্যে। এদিকে আমরা দেখতে পাই ডক্টর মিজান তার নার্সের সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এ থেকে বোঝা যায় ডাক্তার মিজানের চরিত্রে ঘাপলা আছে। এরই মধ্যে ডক্টর মিজানের স্ত্রী তাকে ফোন দেয়। সাথে সাথে সে নার্সকে রুম থেকে বেরিয়ে যেতে বলে এবং স্ত্রীর কল রিসিভ করে। তার স্ত্রীও তাকে আগে থেকে সন্দেহ করত, তাই ভিডিও কলের মাধ্যমে তার পুরো রুম দেখাতে বলে। ডক্টর মিজান তাই করে, কিন্তু রুমের মধ্যে অন্য কাউকে দেখতে পায় না। এরই মধ্যে দুলু তার চেম্বারে এসে উপস্থিত হয়। ডক্টর মিজান তার পরিচয় জানতে চাইলে সে বলে, আমার নাম দুলাল মিয়া, কিন্তু আমার মা আদর করে দুলু বলে ডাকে। আমি এখানে এসেছি শুক্রিয়া জানাতে, কারণ আপনার জন্যই আমার স্ত্রী আজ সুস্থ। তাই আমার স্ত্রীর নিজের হাতে বানানো রসগোল্লা আপনাকে খাওয়াতে এসেছি। দুলু ডাক্তারের স্ত্রীর সাথে কথা বলে। দুলু বলে, আমি নিজ হাতে মিষ্টিটা স্যারকে খাইয়ে দিতে চাই, কিন্তু ডক্টর মিষ্টি খাইতে রাজি হয় না, কারণ তার ডায়াবেটিক্স। এদিকে এগুলো দেখে মিজানের স্ত্রী খুশি হয়ে তাকে মিষ্টি খেতে বাধ্য করে। দুলু আদর করে যত্ন সহকারে নিজ হাতে ডক্টরকে মিষ্টি খাইয়ে দেয়। ওদিকে অগ্নি তার টিম নিয়ে হসপিটালে হাজির এবং ডক্টর মিজানের রুমে গিয়ে দেখে ডক্টর মিজান মরে পড়ে আছে। সাথে সাথে অগ্নি তার টিমকে আদেশ করে দেয় হসপিটাল থেকে যেন কেউ বের হতে না পারে। উপস্থিত সবার হাত চেক করতে থাকে যে কারো হাতে কোনো ধরনের মেডিসিন লেগে আছে কিনা। দুলু এটা নোটিশ করে এবং পাশ দিয়ে চুপি চুপি যেতে গেলে অগ্নি খপ করে তার হাত টেনে ধরে। তাকে চেক করে, কিন্তু তার হাতে কিছুই পায় না, তাই তাকে চলে যেতে দেয়। ডক্টর মিজানের স্ত্রীকে জিজ্ঞাসা করার সময় তার স্ত্রী তাদেরকে বলে, আমি খুনিকে দেখেছি, খুনি নিজ হাতে তাকে মিষ্টি খাইয়ে দিয়েছিল। আমি যদি তখন তাকে মিষ্টি খেতে নিষেধ করতাম তাহলে আজ আমার স্বামীর এমন মৃত্যু ঘটতো না। পরের মুহূর্তে একজন অফিসার ডক্টর মিজানের মেডিকেল রিপোর্ট নিয়ে আসে এবং জানায় সারফারাজ এবং ডক্টরের মৃত্যু একই মেডিসিনের জন্য হয়েছে, অর্থাৎ দুইটা খুনের খুনি একজন। কিন্তু ডাক্তার মিজান যে মিষ্টি খেয়েছে সেই মিষ্টিতে কোনো প্রয়োজন ছিল না। এদিকে দুলু বাসায় ফিরে কোথাও ফাতেমাকে দেখতে পায় না। সে তাকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে ফাতেমা ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছে। দুলু দ্রুত গিয়ে পিছন থেকে ফাতেমাকে ধরে ফেলে। ফাতেমা বলে, আমি আর বাঁচতে চাই না।
ফাতেমা জানতে চায় দুলু কেন একের পর এক মানুষ মারছে। দুলু বলে সে কাউকে মারে নাই, সে এসবের কিছুই জানে না। লোকে যে যাই বলুক তার গায়ে লাগে না। দুলু ফাতেমার পায়ে ধরে ওয়াদা করে সে পুলিশের কাছে স্যালেন্ডার করবে। এদিকে মুভির টিমের সকলে এবং মিজানের ওয়াইফের বর্ণনা অনুযায়ী একটা স্কেচ আঁকা হয়। এটা দুলু মিয়ার স্কেচ। স্কেচটি দেখে অগ্নির মনে পড়ে যায় এই লোকটিকে সে হসপিটালে দেখেছিল। জিতু এবং টিনা কনফার্ম করে হ্যাঁ, এই লোকটি সেদিন মিষ্টি নিয়ে সারফারাজকে খাওয়াতে এসেছিল। মিডিয়াতে দুলুর ছবিটি দিয়ে বলা হয় ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। এরপর দেখা যায় দুলু এবং ফাতেমা বের হয়ে পড়েছে থানার উদ্দেশ্যে। দুলু পুলিশকে সবকিছু খুলে বলবে এবং সারেন্ডার করবে। যেতে যেতে দুলু তার সিএনজিকে একটা বাড়ির সামনে দাঁড় করায়। ফাতেমা জানতে চাইলে বলে এটা আমার এক স্যারের বাড়ি, তাকে তোমার বানানো মিষ্টি খাইয়ে চলে আসব। ফাতেমা তাকে বারবার নিষেধ করে দেয় যেন সে কোনো উল্টাপাল্টা কাজ না করে এবং দ্রুত ফিরে আসে। ভেতরে দুলুর জন্য শওকত আগে থেকেই অপেক্ষা করছিল। দুলু যাওয়ার সাথে সাথেই শওকত দুলুর উদ্দেশ্যে বলে আমি তো ভেবেছিলাম তুই একটা জোকার, কিন্তু আসলে তুই তো জোকার বার। দুলু কথাটি শুনে হেসে দেয় এবং তাকে মিষ্টি খাইয়ে দিতে চায়, কিন্তু শওকত আগে থেকেই তো জানে এই মিষ্টির মধ্যে কি থাকতে পারে, তাই শওকত মিষ্টি খেতে রাজি হতে চায় না। তখন শওকতের লোক দুলুকে অ্যাটাক করতে চায়। দুলু নরম সুরে বলে আমার বউ একা একা বসে আছে, সে এই শহরের কিছুই চেনে না, আমাকে আমার বউয়ের কাছে যেতে দিন, সে আমার জন্য অপেক্ষা করছে। তখন শওকত বলে আজ আমরা তোকে মেরে ফেলবো, তোর বউয়ের আর অপেক্ষা করা লাগবে না, আজকের পর থেকে তোর বউয়ের সাথে আর তোর দেখা করতে হবে না। তখনই দুলুর মাথা খারাপ হয়ে যায়, তার বউয়ের সাথে দেখা করতে পারবে না বলে। দুলু বলে আমি আমার ফাতেমাকে আর দেখতে পাবো না, সে তো আমার জন্য অনেক চিন্তা করবে। এই বলেই দুলু শওকতের লোকদের মারতে থাকে। আর এই ফাইটিং সিনটা দেখার মতো ছিল। একে একে সবাইকে মেরে ফেলে, বাদ থাকে শুধু শওকত। দুলু শওকতকে বলে আপনি এটা কি করলেন স্যার? আপনার জন্য আমার বউকে দেওয়া কথা রক্ষা করতে পারলাম না। আমি কাউকে মারতে চাইছিলাম না, কিন্তু আপনার জন্য আমার আবার মারতে হলো। এখন তো এই মিষ্টি আপনাকে খাইতেই হবে। শওকত মিষ্টি খাইতে চাচ্ছিল না, যার কারণে শওকতকে দুলু আঘাতের পর আঘাত করতে থাকে যতক্ষণ তার রাগ না মিটে, পুরাই সাইকোদের মতো। এরপর দুলু নিজের শরীরের রক্ত দেখে ঘাবড়ে যায়। তার বউকে সে কি জবাব দেবে? এরপর দুলু তার বউয়ের কাছে ফিরে আসে। ফাতেমা দুলুকে এইভাবে দেখে খুবই রেগে যায়। দুলু তখন ফাতেমার উদ্দেশ্যে বলে আমি এগুলা করতে চাইনি, দেখো ওরা আমাকে তোমার কাছে আসতে দিতে চাইছিল না, তারা বলছিল আমি নাকি তোমাকে আর দেখতে পাবো না। দুলু এগুলা বলে ফাতেমাকে নিয়ে থানার উদ্দেশ্যে বের হয়ে যায়। থানার সামনে এসে দুলু ফাতেমাকে বোঝায় দেখো তুমি ভয় পাবে না, ওরা আমাকে মেরে ফেলবে না, একটু ধমকাবে, কিন্তু তুমি এ ব্যাপারে ভয় পাবে না। এই বলতে বলতে ওরা থানার ভিতরে ঢুকে পড়ে। অগ্নি দুলুকে দেখেই চমকে যায় আর তার দিকে সবাই মিলে গান তাক করে। দুলু বলে আরে ম্যাডাম এমনটা করেন না, আমার বউ খুব ভয় পাচ্ছে, আপনারা সবাই গান নিচে নামান, আমি তো নিজেই আপনাদের কাছে ধরা দিতে আসছি। এই সময়ে সামনে আসে এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। ফাতেমা ছিল দুলুর জাস্ট কল্পনা, যে বারবার বউ বউ করছিল, কিন্তু অন্য কেউ তার বউকে দেখতে পাচ্ছিল না। আসলে সেখানে তার বউ ছিলই না। দুলু বলে আমি আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু ওই শওকত স্যার আমাকে আসতে দিতে চাইছিল না, তাই তাকে মেরে আমার আসতে একটু লেট হয়ে গেছে। এরপর একে একে সে মার্ডারগুলো করেছিল তা স্বীকার করে নেয়। এরপর দুজন ধরে দুলুকে জোর করে জেলের মধ্যে নিয়ে যেতে থাকে এবং দুলু বলতে থাকে স্যার আমাকে আসতে ধরেন, আমার বউ ভয় পাচ্ছে। তারা দুলুকে বেঁধে মারতে শুরু করে। তখনও সে বারবার বউয়ের কথা বলছিল, বলছিল তার বউ তার জন্য বাইরে অপেক্ষা করছে, সে একা একা দাঁড়িয়ে আছে, সে খুব ভয় পাচ্ছে তাকে ছেড়ে দিতে। পুলিশ এটা তার ভাওতাবাজি মনে করে তাকে খুব মারতে থাকে। বারবার বউয়ের কথা বলাতে অগ্নি তাদের একজনকে বলে একটি টিম পৌঁছে যায় দুলুর বাড়িতে। তালা ভেঙে ঘরে ঢুকে দেখে সুন্দর গোছানো একটি ঘর। ঘরের সবকিছু দেখে মনে হচ্ছে এখানে কোনো মেয়ে এখনো থাকে। অবশেষে দুলু এবং ফাতেমার বিয়ের একটি ছবি খুঁজে পায় তারা, এবং অন্য এক জায়গায় একটি প্রয়োজনের বোতল খুঁজে পায় পুলিশ। হ্যাঁ, এটাই সেই প্রয়োজন যেগুলো মৃতদের পাকস্থলিতে পাওয়া গিয়েছিল। আশেপাশে দুলুর ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। সবাই বলে দুলু খুব ভালো ছেলে, কিন্তু ইদানিং তার স্ত্রীটা মারা যাওয়ার পর একটু অন্যরকম হয়ে গিয়েছে। বন্যার দেখা হয় দুলুর সেই বন্ধুর সাথে। তার বন্ধু জানায় ও খুব ভালো ছেলে, ও 8 বছর বয়সে বাংলাদেশ থেকে এসেছিল এখানে। আস্তে আস্তে এখানেই বড় হয় এবং হঠাৎ করে একদিন ফাতেমার সাথে দেখা হয় এবং তাদের বিয়ে হয়। খুবই হাসি খুশি এবং সুন্দর জীবন কাটাচ্ছিল তারা। কিন্তু কি কারণে জানি একদিন ফাতেমা আত্মহত্যা করে বসে। সেদিন থেকেই দুলুর জীবনটা এলোমেলো হয়ে যায়। দুলুর ঘর থেকে অনেকগুলো সিনেমার টিকিট পাওয়া গিয়েছিল, তাই সে সিনেমা হলের ম্যানেজারকে ডাকা হয় এবং দুলুর ব্যাপারে জানতে চাওয়া হয়। ম্যানেজার পুলিশকে জানায় সাধারণ কোনো ব্যাপার হলে ভুলে যেতাম, কিন্তু সেদিনের কথা আমার সব মনে আছে। সারফারাজের মুভি রিলিজ হলে সেদিন এই লোকটি সকালবেলা এসেছিল
এসে পুরো হলটা বুকিং করে নিয়েছিল। এরপর দেখা যায় সে সিনেমা দেখতে দেখতে চিল্লাচিল্লি করে এবং সিটি বাজাচ্ছিল। তার কথাবার্তা ভাবভঙ্গিতে মনে হচ্ছিল তার সাথে তার স্ত্রীও আছে, কিন্তু পুরো হল খুঁজেও তার স্ত্রীকে আমি কোথাও দেখতে পাইনি। এগুলা শুনে একজন পুলিশ বলে ওঠে, ঘটনা ক্লিয়ার, ফাতেমা সারফারাজকে পছন্দ করত, যার কারণে তাদের পারিবারিক সমস্যা হচ্ছিল, আর এর জন্যই দুলু সারফারাজকে মেরে ফেলেছে। অগ্নি বলে, সারফারাজকে মারার মোটিভ না হয় পেলাম, কিন্তু অন্যদেরকে কেন মারলো? দুলুর এই ব্যাপার নিয়ে অগ্নি একজন সাইকিয়াট্রিক ডক্টরের সঙ্গে দেখা করে। ডক্টর জানায়, দুলুর একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। আপনার আমার কাছে তার বউ মৃত হলেও দুলুর কাছে তার বউ ফাতেমা এখনও জীবিত। আসল ঘটনা কি তা একমাত্র ওর কাছ থেকেই জানা যাবে। মেরে ওর থেকে কিছুই জানতে পারবেন না। ওর কাছ থেকে কথা বের করতে হলে ওর বউকে ওর সামনে আনতে হবে, তা না হলে ও কিছুই বলবে না। এরপর অগ্নি একটি প্ল্যান করে। বন্যাকে ফাতেমার শাড়ি পরিয়ে দুলুর কাছে পাঠায় ফাতেমা সাজিয়ে। ক্লান্ত দুলু বন্যাকে ফাতেমা ভেবে তাকে বলতে শুরু করে, ফাতেমা তুমি এসেছো, ওরা তোমাকে আসতে দিল? বন্যা কথা বলতে বলতে তাকে ছাড়িয়ে একটি চেয়ারে এনে বসায়। বন্যা ফাতেমার রূপে বলে, সব কিছুই তো স্বীকার করে নিছো, কিন্তু অন্যদেরকে কেন মেরেছো সেটা তো এখনো বলো নাই। দুলু বলতে শুরু করে। দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। দুলু মন খারাপ করে বসে আছে। তখন তার বন্ধু এসে কারণ জিজ্ঞাসা করলে দুলু বলে, আমার বউ সবসময় সারফারাজ সারফারাজ করে। নিজের বউয়ের মুখে অন্য পুরুষের নাম শুনতে কি আর ভালো লাগে? তখন তার বন্ধু বলে, ভাবি আসলে পাগল। এই কথা শুনে দুলু খুবই রেগে যায়। এরপরে দুলু ফাতেমাকে নিয়ে একজন ডাক্তারের কাছে যায়। চিনতে পেরেছেন? হ্যাঁ, এই সেই ডক্টর যাকে মুভির শুরুর দিকে দেখেছিলাম। তার স্কুটি করে যাওয়ার সময় কেউ একজন তাকে মেরে ফেলেছিল। ওয়েট করেন, আস্তে আস্তে সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ডক্টর ফাতেমার সব কথা শুনে বুঝতে পারে ফাতেমা সারফারাজের জন্য পাগল। তাই বংশী ফাতেমাকে বলে, আমি তোমাকে সারফরাজের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবো। ডক্টর দুলুকে বলে, কারো জীবনে মাঝে মাঝে এমন একজনকে খুবই পছন্দ হয়ে যায় যাকে নিজের আপনজনের থেকেও বেশি ভালো লেগে যায়। হতে পারে সে নায়ক, গায়ক, লেখক বা লেখিকা বা যে কেউ হতে পারে। তাই ফাতেমাকে দিয়ে যদি তার স্বপ্নের পুরুষের সঙ্গে দেখা করানো যায় এবং তাকে দিয়ে ভালোভাবে বোঝানো যায়, তাহলে হয়তো সে ভালো হয়ে যেতে পারে। ডক্টর বলে, দুলু যদি চায় তাহলে সে তাদেরকে সারফরাজের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবে। দুলু তার পারিবারিক সমস্যা দূর করার জন্য ডক্টর বংশীধারীর কথায় রাজি হয়ে যায়। এরপর ডক্টর বংশী দেখা করে সেই ডক্টর মিজানের সাথে। আর আমরা আগেই দেখেছি ডক্টর মিজান নারীর প্রতি দুর্বল। তাই ডক্টর বংশী ফাতেমার মাধ্যমে তার প্রমোশনটাকে পাকা করে নেয়। পরের দিন কথা মতো দুলু ফাতেমাকে নিয়ে বংশীর দেওয়া ঠিকানাতে গিয়ে উপস্থিত হয়। বংশীরাও অপেক্ষা করছিল তাদের আসার জন্য। বংশী শুধু ফাতেমাকে ঘরের মধ্যে নিয়ে যেতে গেলে দুলু বাধা দেয়। তখন ফাতেমা তাকে বোঝায় যে আমি সারফরাজের সঙ্গে কথা বলে তোমাকেও ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। দুলু ফাতেমাকে ভিতরে পাঠিয়ে দিয়ে একটু আনমনে তাদের দিকে তাকিয়ে থাকে। ফাতেমার ভিতরে যাই, গিয়েই সারফরাজকে দেখতে পাই। ফাতেমা খুবই খুশি এবং এক্সাইটেড। ফাতেমার কাছে মনে হয় এটা স্বপ্ন, কারণ তার পছন্দের মানুষটা আজ তার সামনে বসে আছে। পাশেই বসেছিল ডক্টর মিজান এবং শওকত। আর ফাতেমাকে দেখে তাদের মাথায় চলছিল অন্য ইচ্ছা। সারফরাজ তাকে বলে, শুনলাম তুমি নাকি আমার জন্য তোমার স্বামীর সাথে ভালোভাবে কথা বলো না, তার সাথে ভালোভাবে মিশতে পারো না, তাকে পাত্তা দাও না। দেখো, আমার জন্য যদি কারো সংসারে অশান্তি হয় তাহলে তো আমার খুব খারাপ লাগবে, তাই না? আমি যেমনটা মানুষ, তোমার স্বামীও তেমনটাই মানুষ। আমাকে যেভাবে দেখাও এটা শুধুমাত্র অভিনয়। এদিকে মিজান আর শওকত জানে সারফারাজ খারাপ না। সে যদি সজ্ঞানে থাকে তাহলে সে তাদের মনের শয়তানি ইচ্ছা পূরণ করতে দেবে না। তাই একটা ড্রিঙ্কসের সাথে কিছু একটা মেডিসিন মিশিয়ে সেটা সারফারাজকে খেতে দেয়। তারপর সারফারাজ কথা বলতে বলতে ড্রিঙ্কসটা খায় এবং সাথে সাথে খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর ডক্টর মিজান এবং শওকত ফাতেমাকে ধরে ফেলে। জিতু সারফারাজকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে সারফরাজ বলে, ওকে ছেড়ে দাও। সারফারাজ বাধা দেবে এমন শক্তি তার মধ্যে ছিল না। এদিকে ফাতেমা চিৎকার করে দুলুকে ডেকে চলেছে, কিন্তু ফাতেমার কোনো কথা দুলুর কান পর্যন্ত যায় না। পালাক্রমে তিনজন নির্মমভাবে ধর্ষণ করে ফাতেমাকে। কিছুক্ষণ পরেই তাদের গাড়িগুলো দুলুর সামনে দিয়ে বের হয়ে যায়, কিন্তু ফাতেমা বাইরে আসে না। এটা দেখে তার সন্দেহ হয় এবং জোর করে সে ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দুলু যা দেখে তা দেখে সে আঁতকে ওঠে। ভালোবাসার মানুষের সাথে এমনটা হয়েছে দেখে দুলু খুবই কষ্ট পায়। দুলু ফাতেমাকে বাড়িতে নিয়ে এসে নিজ হাতে গোসল করিয়ে দেয়। সেদিন থেকে ফাতেমা আর কোনো কথা বলে না। তারপর থেকে ফাতেমা মাঝে মাঝে চমকে ওঠে। তার মনে হয় যেন তার সাথে কেউ খুব জোরাজোরি করছে। দুলু নানানভাবে চেষ্টা করে ফাতেমাকে খুশি করার এবং অতীতগুলো ভুলিয়ে রাখার, কিন্তু ফাতেমা পাথর হয়ে গিয়েছিল। এরপর দেখতে পাই মুভির শুরুর দিকের সেই সিনটি।
যেখানে দুলু নানানভাবে চেষ্টা করছিল ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য। এবং একটা সময় তারা দুজন নৌকাতে বসে কথা বলছিল। কথা বলতে বলতে কিছুক্ষণ পর ফাতেমা পানিতে ঝাঁপ দিয়েছিল। মুভির শুরুতে মনে হয়েছিল এটা দুলুর দুঃস্বপ্ন, কিন্তু না, এটাই সত্য। এটাই ঘটেছিল সেদিন। সেদিনই ফাতেমা আত্মহত্যা করেছিল। সিন চলে আসে বর্তমানে। দুলু বন্যাকে ফাতেমা ভেবে বলছে, কি করব বলো, যারা তোমার আমার স্বপ্নের সংসারটাকে তছনছ করে দিল, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখি? তোমার মুখের হাসির জন্য আমি সবকিছুই করতে পারি। উপস্থিত সবার চোখের কোণে পানি চলে এসেছিল। অগ্নি দুলুকে মেন্টালি সমস্যা দেখিয়ে কারাগারে প্রেরণ করে। অনেকদিন পর ক্লান্ত দুলুকে দেখানো হয়। সে কান্নার মাঝে রহস্যময় একটি হাসি দিয়ে বলে, তাহলে কি আমিই জিতে গেলাম? আর এরই মাঝে একটি রহস্য রেখে মুভিটি শেষ হয়ে যায়। তাহলে দুলুর বলা কাহিনীটা কি সম্পূর্ণ মিথ্যা, নাকি অন্য কিছু? তো ভিউয়ার্স, এই ছিল দরদের গল্প। মুভিটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটি একদম নতুন। আপনাদের অনুপ্রেরণাই পারে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তাই সকলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।